আপনাদের দিয়ে দেওয়া, সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার বিষয়টা ফায়সালা হয়ে গেছে, চূড়ান্ত রায় শুনিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরে উনি কি বললেন? উনি বললেন যে এখনো অনেকগুলো পদ খোলা আছে, ওরা একটা কমিটি তৈরি করেছে, আমরাও একটা কমিটি তৈরি করেছি, কমিটিতে দেখা যাক কি হবে। এইটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাদের কর্মচারীরা তো বলবে যে ও মা, উনি তো এখনো বলছেন কমিটি তৈরি হবে এবং তারপরে আমরা গোটা বিষয়টাকে সেরে নেব। এই যে চূড়ান্ত মিথ্যাচার, যে এখনো অনেকগুলো পদ খোলা আছে, কোন পদ কি আদৌ খোলা আছে দিয়ে দেওয়ার ক্ষেত্রে? আর কি ওনার সামনে কোনো পদ খোলা আছে? কোনো পথ খোলা নেই। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, এই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি সর্বোচ্চ ন্যায়ালয় থেকে পরাজিত হয়ে গেলেন। উনি প্রথম থেকেই বলে আসছিলেন যে ডিএটা কর্মচারীদের অধিকার নয়, এটা আমার দয়ার দান। অর্থাৎ যে কোনো ফ্যাসিস্ট শাসক যা ভাবেন যে এটা আমার সাম্রাজ্য, আমার ব্যক্তিগত জমিদারি, বাকি সব যা আছে আমার প্রজা, আমার গোমস্তা, আমার এই ভাবনা থেকে উনি এই ডিএটাকে মনে করতেন যে এটা অধিকার নয়, এটা হচ্ছে ওনার দয়ার দান। এখন এই যে সুপ্রিম কোর্টে যে অন্তিম রায়টা হয়ে গেছে চূড়ান্ত, তাতে কিন্তু ওনার এই যে বক্তব্যটা, এটা সুপ্রিম কোর্ট পুরোপুরি খারিজ করে দিয়েছে। এই অপমানটা উনি হজম করতে পারছেন না, যার ফলে দেখুন আক্ষরিক অর্থে পরস্পর বিরোধী কথা বলছেন। কদিন আগে বললেন এটা সাব জুডিস, এখন যে মামলার রায় বেরিয়ে গেছে সেই মামলার সাব জুডিস বলছেন। তা আর একবার বললেন, তারপরেই বললেন যে না, আমাদের এখন অনেক রাস্তা খোলা আছে, আর আমাদের কাউকে তো সুপ্রিম কোর্টের কমিটিতে রাখিনি রাজ্য সরকারের। তা এ তো হতে পারে না। এখন মুশকিল হচ্ছে, উনি তো অনেক পড়াশোনা করেছেন বলেন, কিন্তু আদৌ উনি ইংরেজি পড়তে পারেন কিনা, তার মানে করতে পারেন কিনা, আমার খুব সন্দেহ আছে। কারণ রায়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে, এই যে মাননীয় ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে কমিটি করে দিয়েছেন 4 জনের, সেই কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে ইন কনসালটেশন উইথ স্টেট অথরিটিস, অর্থাৎ রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বা রাজ্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেবে। কাজে এখানে তো আর নতুন করে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি রাখার প্রশ্ন নেই। এবং সুপ্রিম কোর্ট এখানে অত্যন্ত রাজ্য সরকারকে সম্মান দিয়েছে। কিভাবে দেওয়া যায়, মানে ডিএটা কতটা, মানে 25% দিয়ে দিতে হবে, তারপরে এটা কিভাবে দেওয়া যায় আলোচনা করে ওনারা ঠিক করবেন কত। এবং যেহেতু গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা সরকার, তাকে সুপ্রিম কোর্ট একটা সম্মান দিয়েছে যে তাদের কোনো অফিসারের নাম নির্দিষ্ট করে দেয়নি, বলেছে উইন কনসালটেশন উইথ স্টেট অথরিটিস, অর্থাৎ রাজ্য সরকার যাদের মনে করবেন যে এরা এই আলাপ আলোচনায় থাকবে, এরা ওই সুপ্রিম কোর্টের কমিটিকে অ্যাসিস্ট করবে, তাদেরকে উনি করবেন। তো উনি বলে দিলেন আমার কেউ নেই। এই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন এরপর কিন্তু আমাদের অর্থাৎ কর্মী সংগঠনের আইনিভাবে কার্যত কোনো দায় নেই। আমরা কন্টেম্প নোটিশ দিয়েছি অনারেবল চিফ সেক্রেটারি এবং অনারেবল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট। আইনিভাবেও যদি সরকার রূপায়ণ না করে আমরা আদালত অবমাননার মামলা করব। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের কিছু করার জায়গায় রাখেননি। মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু রায়টা কার্যকর করার দায়িত্বটা নিজেদের কাঁধে রেখেছে। যে কারণে অর্থাৎ এইটা একটা রাজ্য সরকারের পক্ষে কতটা অপমানজনক, কতটা অসম্মানজনক, এইটা বোঝার জন্য যে ন্যূনতম বুদ্ধিবৃত্তি থাকা দরকার তা এই ভদ্রমহিলার নেই। কাজী এই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, এই রায় মানতে উনি বাধ্য। এবং এর আগেও আপনি দেখেছেন যখন এসএসসির রায় বেরোলো, ওই 26,000 চাকরি চলে গেল, 12টা 15 রায় হলো, বেলা 3টের সময় অর্ডার বেরিয়ে গেছে যে এই শূন্য পদে নতুন নিয়োগের জন্য অবিলম্বে শুরু করো কোর্টের নির্দেশ মেনে। আর উনি তখন সবাই সমিতিতে বলে বেড়াচ্ছেন আমার প্ল্যান এ বি সি ডি ই এফ জি এইচ এল ইত্যাদি ইত্যাদি আছে, আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, এটা অন্যায়, এটা অবিচার, ইত্যাদি ইত্যাদি, বিজেপির কথায় রায় দিয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তিনি যখন সবাই সমিতিতে বলছেন যে এই রায় আমরা মানি না, তখন তার অনেক আগে রায়টা বেরোনোর ঘন্টা তিনেকের মধ্যেই
উনি রায় মানার যে প্রসিডিওর সেটা শুরু করে দিয়েছেন, রায় মেনে নিয়েছেন। আবার আপনি দেখবেন এই মামলায় কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস নিশিতা মাত্রে এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের নির্দেশে উনি 15% ডিএ অতিরিক্ত দিতে বাধ্য হয়েছিলেন 1/1/2018 থেকে। আবার আমাদের কুকুর বেড়াল বলেছিলেন ওই কর্মচারীদের সভায়, এই অতিরিক্ত ডিএটা দেওয়ার জন্য আমাদের কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করেছিলেন, একদম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের নাম বলে, মামলাকারী যেহেতু মামলা করেছি বলেছিলেন। কিন্তু ওই 1/1/2018 থেকে ওই 15% অতিরিক্ত ডিএ কিন্তু দিতে বাধ্য হয়েছিলেন। তারপরে অনারেবল জাস্টিস শেখর ববি সরাব এবং অনারেবল জাস্টিস দেবাশিস করগুপ্ত তাদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশে উনি কিন্তু 25% ডিএ দিয়েছিলেন, অর্থাৎ অতিরিক্ত 40% ডিএ কিন্তু আদালতের নির্দেশে দিয়েছিলেন। এই নির্দেশও উনি মানতে বাধ্য এবং আমাদের কাছে যা খবর যে ভিতরে কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু এই অপমানটা উনি হজম করে